2021 সাল শুরুর আগেই অরুণাচল প্রদেশের একজন প্রাক্তন বিধায়কের পরিবারে ছিল অন্যরকম আনন্দ। খুশির কারণ ছিল পরিবারে একজন নতুন অতিথির আগমন হতে চলেছিল। পরিবারের পুত্রবধূ 7 মাসের গর্ভবতী ছিলেন। কিন্তু এই সুখ আসার আগেই পরিবারের উপর দুর্যোগের পাহাড় ভেঙে পড়ে। খবর আসে যে গর্ভবতী পুত্রবধূ একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিষয়টি হাই প্রোফাইল ছিল, তাই পুলিশের দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। শুরুতে মানুষ এটিকে একটি সাধারণ সড়ক দুর্ঘটনা বলে মনে করে, কিন্তু যখন পুলিশ তাদের তদন্ত শুরু করে তখন এমন কিছু তথ্য প্রকাশ পেতে থাকে যে সকলেই হতবাক হয়ে যায়। কিছু প্রিয়জন এবং বিশ্বাসযোগ্য মানুষই এর সাথে জড়িত ছিলেন। এখানে একজন নিরীহ গর্ভবতী মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এখানে আমরা অরুণাচলের ইতিহাসের সবচেয়ে গুরুতর মামলা টেচি মিনা লিসির হত্যা মামলার কথা বলছি। তাহলে এই টেচি মিনা লিসি হত্যা মামলাটি কি? দুর্ঘটনা এবং হত্যার প্রশ্নে জড়িয়ে আছে এই মামলার আসল কি ঘটেছিল, আর অভিযুক্ত কে ছিলেন এই মামলার, তা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আসুন এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, যেমনটি আমরা বলেছি, এই গল্পটি অরুণাচল প্রদেশের টেচি মিনা লিসি নামে একটি মেয়ের। মিনা একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী মিনা স্থানীয় পর্যায়ে প্রাথমিক পড়াশোনা শেষ করার পর 2008 সালে আরও পড়াশোনা করার জন্য তার গ্রাম ছেড়ে ইটানগরে আসেন। ইটানগরে পৌঁছানোর পর মিনা একটি পলিটেকনিক কলেজে ভর্তি হয়। পড়াশোনার সময় মিনার সাথে লিসি রনি নামে একটি ছেলের বন্ধুত্ব হয়। লিসি রনি ছিলেন অরুণাচল প্রদেশের একজন বিধায়কের ছেলে। যেহেতু সে একজন বিধায়কের ছেলে ছিল, তাহলে এখান থেকেই তার অবস্থা আমরা অনুমান করে নিচ্ছি। তা সত্ত্বেও দুজনে ভালো বন্ধু হয়ে যায়। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এই বন্ধুত্বের নাম দিয়ে লিসি রনি এবং মিনা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে। একদিকে ছিল মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, অন্যদিকে ছিল এমএলএ পরিবারের একটি ছেলে। আর্থিক ব্যবধান ছিল বিশাল, তাই শুরুতে উভয়ের পরিবারের সদস্যরা এই সম্পর্ক প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু যখন লিসি রনি এবং মিনা একে অপরকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তখন উভয় পরিবারই এই সম্পর্কে রাজি হয় এবং 2012 সালে তারা বিয়ে করেন। এবং তারপর 2014 সালে মিনা এবং লিসি রনির পরিবারে একটি ছোট্ট মেয়ের জন্ম হয়। মেয়েটির জন্মের পরেও তাদের জীবন সঠিকভাবে এগিয়ে যেতে থাকে। মিনা পরিবারের দায়িত্ব পালন করে এবং মিস অরুণাচল সংস্থায় অ্যাকাউন্ট্যান্ট এবং ফাইন্যান্স সেক্রেটারি হিসেবেও কাজ শুরু করে। অন্যদিকে লিসি রনিও নিজস্ব ব্যবসা এগিয়ে নিয়ে যায়। বিয়ের পর এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 2017 সালে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং মিনা এবং লিসি রনির মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। সময়ের সাথে সাথে এই তিক্ততা এতটাই বেড়ে যায় যে রনি মিনাকে বিবাহ বিচ্ছেদের জন্য অনুরোধ করতে শুরু করে। এই তথ্য উভয় পরিবারের কাছেই পৌঁছয় এবং তারপর উভয় পরিবারের সদস্যরা একসাথে বসে বিবাহ বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে। যেহেতু কোনো শক্তিশালী কারণ না থাকায় সবাই লিসা এবং রনিকে একসাথে থাকতে বলে। পরিবারের সদস্যদের কঠোর পরিশ্রম সফল হয় এবং দুজনেই আবার একসাথে থাকতে শুরু করে। পরবর্তী 2 বছর দুজনেরই ভালোভাবে কেটে যায়, কিন্তু 2019 সালে লিসি রনি আবার বিবাহ বিচ্ছেদের দাবি করতে শুরু করে। তবে এবারও পরিবারের সদস্যরা সব কিছু ঠিক করে নেয় এবং তারপর দুজনেই একসাথে আবার থাকতে শুরু করে। যখন দুজনেই একসাথে থাকে তখন 2020 সালের শুরুতে মিনা তার পরিবারের সদস্যদের জানায় যে সে আবার গর্ভবতী হয়েছে। এই খবরে উভয় পরিবারের সদস্যরাই খুব খুশি হয়, কারণ অনেক দিন পর পরিবারে আবার আনন্দ আসতে চলেছিল।
পরিবারের সদস্যদের আনন্দ আরও বেশি ছিল, কারণ এখন ছেলে এবং পুত্রবধূর মধ্যে সব কিছু স্বাভাবিক ছিল। রনিও মিনার উপর যত্ন নিতে শুরু করে এবং একজন দায়িত্বশীল স্বামী এবং বাবার মতো আচরণ করতে শুরু করে। পরিবারে সব কিছু ঠিকঠাক চলছিল। মিনার গর্ভধারণের পর 7 মাস হয়ে গেছে। পরিবারে নতুন অতিথির আগমনের প্রস্তুতিও শুরু হয়ে গেছিল। হঠাৎ করেই 5ই নভেম্বর 2020 বিকেলে এই পরিবারটি এমন একটি খবর পায় যার কারণে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। মিনা তার ইনোভা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন। ঠিক তখনই পথে তার দুর্ঘটনা ঘটে। অরুণাচল প্রদেশের কারসিঙ্গা ব্লক পয়েন্ট আছে, আর তার কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। এটি ছিল একটি নির্জন এলাকা। দুর্ঘটনার কিছুক্ষণ পর যখন কিছু লোক পাশ দিয়ে যায়, তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করে এবং ঘটনার সম্পর্কে তথ্য দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে যে গাড়িটি রাস্তা থেকে নেমে গেছে। গাড়িতে একা বসে আছেন এক মহিলা, যার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তৎক্ষণাৎ পুলিশ মিনাকে গাড়ি থেকে নামিয়ে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। এখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে মিনার গর্ভে থাকা 7 মাস বয়সী শিশুটিও এই দুর্ঘটনায় মারা গেছে। প্রথম নজরে এটি একটি ওপেন অ্যান্ড শাট মামলার মতো মনে হয়েছিল। মামলাটি এখানেই বন্ধ করা যেত, কিন্তু এটি ছিল একটি হাই প্রোফাইল পরিবারের সাথে সম্পর্কিত মামলা। সেই কারণেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে যান এবং স্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেন। এই দুর্ঘটনার সাথে সম্পর্কিত একটি এফআইআরও থানায় নথিভুক্ত করা হয়। পুলিশকে সবচেয়ে বেশি বিরক্ত করার একটি বিষয় হলো, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন মিনার দেহ গাড়িতেই পড়েছিল। গাড়িতে কোনো চালক ছিল না। এছাড়াও মিনার শরীরে খুব গভীর ক্ষত ছিল। তার তুলনায় গাড়িতে তেমন কোনো গুরুতর ক্ষত ছিল না। সর্বোপরি গাড়িতে বসে থাকা ব্যক্তি কিভাবে এত গুরুতর আহত হতে পারে? এমনকি যদি তার জীবনও চলে যায়, গাড়িটিও বাইরে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া উচিত ছিল। কিন্তু এখানে গাড়িটিতে সেরম বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু ভেতরে থাকা মানুষটি আর বেঁচে ছিল না। পুলিশ এখান থেকেই মামলায় ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করে। সেই কারণেই এই মামলার তাৎক্ষণিকভাবে তদন্তের জন্য অনেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা একটি দল গঠন করার সিদ্ধান্ত নেয়। প্রথমে পুলিশ অফিসাররা ঘটনার সময়ে গাড়িটি কে চালাচ্ছিল সেই চালকের তথ্য সংগ্রহ করতে শুরু করেন। অফিসাররা লিসি রনের কাছ থেকে চালকের মোবাইল নম্বর নিয়ে তার সাথে যোগাযোগ করেন। ঘটনার সময় দাথাং সোয়াং নামে একজন ব্যক্তি ইনোভা গাড়িটি চালাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ কর্মকর্তা যখন চালককে ঘটনাস্থল থেকে পালানোর কারণ জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন যে সে ভয় পেয়ে গেছিল, তিনি তাই সেখান থেকে পালিয়ে গেছিল। পুলিশ কর্মকর্তারা চালকের কথায় সন্তুষ্ট হয় না। সেই কারণেই এখন চালককে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শীঘ্রই পুলিশ অফিসাররা ড্রাইভারকে খুঁজে বের করে এবং হেফাজতে নেয়। ড্রাইভারকে দেখে পুলিশদের সন্দেহ আরও গভীর হয়, কারণ যে গাড়িতে একজন মহিলা দুর্ঘটনায় মারা যান সেই গাড়ির চালক সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার শরীরে একটাও আঁচড়ও ছিল না। শীঘ্রই চালককে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়। অনেক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মধ্যে চালক কেবল একটি কথাই বারবার বলতে থাকে যে তার চোখে আঘাত লেগেছে এবং গাড়িটি হঠাৎ রাস্তা থেকে পড়ে যায়, যার ফলে মিনা আহত হয়ে মারা যায়। পুলিশ অফিসাররা চালকের প্রতিবাদের সামনে হার ছাড়েন না এবং তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যান। ইতিমধ্যে মিনার ময়না তদন্ত রিপোর্টও আসে, যেখানে বলা হয় যে মিনার মৃত্যু দুর্ঘটনায় আঘাতের কারণে হয়নি, বরং ভারী কোনো বস্তুর আক্রমণে হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে সন্দেহ করা হচ্ছে যে মিনাকে লোহার হাতুড়ি দিয়ে বা ওরম কোনো ভারী কোনো বস্তু দ্বারাই হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে বল প্রয়োগের চিহ্নও ছিল। এখন পুলিশ কর্মকর্তারা চালককে আরও তীব্রভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। টানা 4 দিন ধরে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে টানা 4 দিন জিজ্ঞাসাবাদের পর ড্রাইভারের সমস্ত কৌশল ব্যর্থ হয় এবং এখন সে সত্য বলতে শুরু করে। সত্য শুনে সবার পায়ের তলার মাটি কেঁপে ওঠে। ড্রাইভার স্বীকার করে যে এটি কোনো দুর্ঘটনা ছিল না,
তবে মিনাকে প্রথমে হত্যা করা হয়েছিল এবং তারপরে তাকে দুর্ঘটনার রূপ দেওয়া হয়েছিল। এখন পরবর্তী প্রশ্ন ছিল যে মিনাকে কে হত্যা করেছে এবং কেন। ড্রাইভার যখন এর উত্তর দেয় তখন সবাই হতবাক হয়ে যায়। ড্রাইভার বলে যে এই হত্যাকাণ্ড অন্য কেউ করেনি, বরং মিনার স্বামী লিসি রনি করেছে। এই ঘটনার পর 10ই নভেম্বর 2020 তারিখে মিনার স্বামী লিসি রনিকেও পুলিশ গ্রেফতার করে। এই পুরো বিষয়টি সত্যতা জানতে লিসি রনিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে লিসি রনি ধারাবাহিকভাবে খোলসা করতে শুরু করেন। খোলসা অনুসারে যখন লিসি রনি মিনাকে তালাক দিতে পারে না এবং সে ব্যর্থ হয়, তখন সে মিনাকে হত্যা করার এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কাজ শুরু করে। এই পরিকল্পনার আওতায় সে প্রথমে তার বন্ধু কাভাং লেথে লাভাংয়ের সাথে দেখা করে। এই বন্ধুটি তিরং গ্রামের বাসিন্দা ছিল। লিসি রনি তার বন্ধুকে বলে যে সে তার স্ত্রী হত্যা করতে চায়, কিন্তু এই হত্যাকাণ্ড এমনভাবে হওয়া উচিত যাতে কেউ তাকে সন্দেহ না করে। এই সাক্ষাতের পর লিসি রনির বন্ধু কাভাং নিকটবর্তী তিরাব জেলার 2 কন্ট্রাক্ট কিলারের সাথে যোগাযোগ করে। এই কন্ট্রাক্ট কিলাররা ছিল দাতাং সোয়াং এবং টেনে কোনিয়াং। যখন এই দুজন এই হত্যাকাণ্ড ঘটাতে প্রস্তুত হয়, তখন কাভাং তাদের 27 অক্টোবর 2020 তারিখে ইটানগরের একটি হোটেলে নিয়ে যায়। 28 অক্টোবর 2020 তারিখে লিসি রনি এই হোটেলে আসে। তারপর তারা 4 জন একসাথে বসে খুনের পরিকল্পনা চূড়ান্ত করে। 7 মাস বয়সী গর্ভবতী স্ত্রীর হত্যার বিনিময়ে লিসি রনি 10 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 28 অক্টোবর লিসি রনি কন্ট্রাক্ট কিলারকে 5 লক্ষ টাকা অগ্রিম দেয়। বাকি 5 লক্ষ টাকা খুনের পর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে খুনের পর এটিকে সড়ক দুর্ঘটনার রূপ দেওয়া হবে যাতে কেউ সন্দেহ না করে। 30 অক্টোবর 2020 তারিখে লোকগুলো আরেকটি বৈঠক করে। সিদ্ধান্ত নেওয়া হয় যে দাতাং সোয়াং মিনার নতুন ড্রাইভার হবে এবং সে খুন করবে। কিন্তু 2রা নভেম্বর দাতাং সোয়াং রনির বন্ধুকে বলে যে সে একা এটা করতে পারবে না। এরপরে দামরিয়াদ খোয়াম নামে একটি ব্যক্তিকেও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই হত্যাকাণ্ডটি 5ই নভেম্বর 2020 তারিখে সংগঠিত হবে। হত্যাকাণ্ড ঘটানোর আগে 4ই নভেম্বর আবারও সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং হত্যার জন্য একটি স্থান নির্ধারণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী অবশেষে হত্যার তারিখ এসে যায় 5ই নভেম্বর 2020। 5ই নভেম্বর ভোরে লিসি রনি তার স্ত্রী মিনাকে বলেন যে আমাদের জমির চুক্তির জন্য কার্সিংহায় যেতে হবে, আমি চাই তুমি আমার সাথে এসো। তারপর পরিকল্পনা অনুযায়ী সঠিক সময় গাড়ির নতুন চালক দাতাং সোয়াং মিনা এবং তার স্বামীকে গাড়ি তুলে নেয় এবং কার্সিংহার দিকে রওনা দেয়। গাড়িটি তার গতির চেয়ে এগিয়ে একটি শিব মন্দির অতিক্রম করে। তারপর গাড়ির পেছনে বসে থাকা দাতাং হঠাৎ মিনার উপর আক্রমণ শুরু করে। মিনা তার আত্মরক্ষার জন্য হাত পা নাড়তে শুরু করে। সে সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু গাড়ির কেউই তাকে সাহায্য করে না। এদিকে দাতাং কাছে রাখা একটি ভারী ধাতব হাতুড়ি তুলে মিনাকে আক্রমণ করতে শুরু করে এবং মিনার নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত সে আক্রমণ করতে থাকে। যখন সবাই নিশ্চিত হয় যে মিনা মারা গেছে, তখন সবাই গাড়ি থেকে নেমে যায়। তারপর খুব সাবধানে গাড়িটি এগিয়ে নিয়ে যাওয়ার সময় দাতাং গাড়িটি রাস্তার বাম পাশে একটি গর্তে ফেলে দেয়। তারপর সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন লোক পাশ দিয়ে যায়, তারা গাড়িটি দেখতে পায় আর তারপর তারা পুলিশকে ফোন করে। পুলিশ এবার তার উত্তর পায়, এটি একটি দুর্ঘটনা নয়, বরং একটি হত্যাকাণ্ড। কিন্তু কেন এই হত্যাকাণ্ড করা হয়েছিল, উত্তর এখনও পাওয়া যায়নি। আরও জিজ্ঞাসাবাদে পুলিশ এই প্রশ্নের উত্তরও পেয়ে যায়। এই হত্যার কারণ ছিল লিসি রনি বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আসলে 2016 সালে লিসি রনি চুমিতয়া নামে একটি মেয়ের প্রেমে পড়ে। এই মেয়ের প্রেমে পড়ার পর রনি তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চেষ্টা শুরু করে। যখন রনির বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা কাজ করে না, তখন সে তার স্ত্রীকে
হত্যার পরিকল্পনা করে এবং অত্যন্ত নির্মমভাবে সে তার 7 মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে। এত কিছুর পর পুলিশ আরও তদন্ত করে এবং এই ষড়যন্ত্র জড়িত 5 জনকে গ্রেফতার করে। পরে মিনার পরিবার লিসি রনির বান্ধবী সুমিতায়ার কেউ এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ করে। এই অভিযোগের পর এই বান্ধবীকেও পুলিশ গ্রেফতার করে। আরও তদন্তে বিজয় বিশ্বাস উর্ফে ডেঙ্গু নামে একজনেরও এই ষড়যন্ত্রে উল্লেখ পাওয়া যায়। তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট এবং একটি অনাগত শিশুকে হত্যা করার মতো গুরুতর অভিযোগ রাখা হয়। এখনও এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ তাদের পক্ষ থেকে দৃঢ় প্রমাণ সংগ্রহ শুরু করে। এদিকে 5ই জানুয়ারি 2021 তারিখে এই মামলার কিছু অভিযুক্ত জামিনের জন্য আবেদন করে, কিন্তু তাদের সকলের জামিন নামঞ্জুর করা হয়। এরপর 4ই ফেব্রুয়ারি 2021 তারিখে পুলিশ এই মামলায় মোট 7 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করে। শুনানির পর 10ই জানুয়ারি 2023 তারিখে প্রমাণের অভাবে সুমিতায়া এবং বিজয় বিশ্বাস ওরফে ডেঙ্গুকে এই মামলা থেকে অব্যাহত করা হয়। ইতিমধ্যে মিনার স্বামী লিসি রনি এবং আরও 5 জনকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে এই মামলার সকল আসামি জুহেলি জেলার কারাগারে রয়েছে এবং এই মামলায় শুনানি এখনও স্থানীয় আদালতে চলছে। বন্ধুরা, নিশ্চয়ই সকল অপরাধী আদালত থেকে সঠিক শাস্তি পাবে, কিন্তু তোমাদের মতে এই দানবদের কি শাস্তি হওয়া উচিত যারা নির্দোষ মানুষকে এরম নির্মমভাবে হত্যা করেছে? কমেন্ট বক্সে আমাদের জানাও। আর যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। অপরাধ জগতের আরও এরকম গল্পের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।